রাফিনহা, রাফিনহা, রাফিনহা। বারে ভাই, হোয়াট এ প্লেয়ার, হোয়াট এ পারফরমেন্স বাই রাফিনহা। একের পর এক গোল লাগাতার করেই যাইতেছে। চলতি সিজনে এখনো পর্যন্ত 16 গোল, 8 অ্যাসিস্ট করে ফেলেছেন। মাত্র 21টা ম্যাচ খেলে 16টা গোল, 8টা অ্যাসিস্ট, অর্থাৎ 21 ম্যাচে সরাসরি 24 গোলে অবদান এবারের মৌসুমে রাফিনহার। ভাই, প্লেয়ারটা কি শুরু করলো? একের পর এক গোল করতে এসে বর্তমানে রাফিনহা যে ফর্মে আছে, তাকে আটকানোর মতো বর্তমানে ইউরোপে কোনো ডিফেন্ডার আছে কিনা আমার সন্দেহ আছে। না ভাই, প্লেয়ারটা বল পাইতেছে, গোল করতেছে, কখনো আউটসাইড অফ দ্য বক্স থেকে গোল করতেছে, কখনো ইনসাইড অফ দ্য বক্স থেকে গোল করতেছে, কখনো আপনার পেনাল্টি থেকে গোল করতেছে। মানে আপনি রাফিনহাকে যেভাবেই দেখেন না কেন, এই প্লেয়ারটা এবারের মৌসুমে যেভাবে গোল করতেছে, তো সেই অনুযায়ী বলা যায় যে এবারের ব্যালন ডিওরের শর্ট লিস্টে তিনি থাকবেন, থাকবেন, থাকবেনই। যদি কোনো ধরনের ইনজুরি জনিত সমস্যা না হয়, আল্লাহ না করুক, তিনি যদি ইনজুরি জনিত সমস্যার কারণে এই সিজনে কোনো ধরনের সমস্যা ফেস না করে, তাহলে অবশ্যই এবার ব্যালন ডিওরের শর্ট লিস্টে তিনি থাকবেন। ইভেন কি এখন যদি কোনো একটা প্লেয়ারকে ব্যালন ডিওর দিয়ে দেওয়া হয়, আমি এই মুহূর্তের কথা বলতেছি, তাহলে সেটার একমাত্র যোগ্য দাবিদার হবে রাফিনহা। কারণ দেখুন, বার্সেলোনা যে ম্যাচটাতে হারতেছে ওই ম্যাচটাতেও গোল করতেছে, যে ম্যাচটা জিততেছে ওই ম্যাচটাতেও গোল করতেছে। সো প্লেয়ারটা একের পর এক গোল করে বার্সেলোনাকে উদ্ধার করতেছে, একের পর এক বার্সেলোনাকে পয়েন্ট ক্লেম করে দিতেছে। ইভেন কি চ্যাম্পিয়ন্স লিগও একের পর এক লাগাতার গোল অ্যাসিস্ট করতেছে। সো সেই অনুযায়ী বলা যায় যে এখন যদি কোনো একটা প্লেয়ারকে ব্যালন ডিওর দেওয়ার জন্য সিলেক্টই করতে হয়, তাহলে সেটা একমাত্র রাফিনহা হবে, তাতে কোনো সন্দেহ নেই। তো এবার আমরা আসি বার্সেলোনার ম্যাচটার দিকে, যে ম্যাচটা তারা মায়োরকার সঙ্গে 5-1 গোলে জিতেছে, আর যেখানে জোড়া গোল করেছে রাফিনহা। তো আমরা যদি ম্যাচের স্টেজটা দেখি, তাহলে দেখতে পারবো যে বার্সেলোনা পুরো ম্যাচে 60% বল দখলে রেখে 20টা শুট নিয়েছে, যেখানে 9টা ছিল অন টার্গেট। অপর দিকে মায়োরকা 40% বল দখলে রেখে 6টা শুট নিয়েছে, যেখানে একটা ছিল অন টার্গেট, আর এইখান থেকে তারা একটা গোল করতে পেরেছে। সো এই ম্যাচটার এইটা হচ্ছে স্টেজ। এখন আমরা যদি গোলগুলার কথা বলি, তাহলে দেখতে পারবো যে ম্যাচের 12 মিনিটে ফেরান তোরেসের গোলে বার্সেলোনা এগিয়ে গিয়েছিলেন, এবং ম্যাচের 43 মিনিটে এসে বার্সেলোনা একটা গোল কনসিড করে। ওই তাদের চিরচেনা যে সমস্যাটা, সেটা হচ্ছে হাইল্যান্ড ডিফেন্স মেনটেন করতে গিয়ে তারা আবারও একটা গোল কনসিড করে ফেলেছে। তো এই গোলটা কনসিড করার পরে সন্দেহ লাগতেছিল আসলে বার্সেলোনা এই ম্যাচটা উইন হবে কিনা, এই ম্যাচটা থেকে সম্পূর্ণ 3টা পয়েন্ট ক্লেম করতে পারবে কিনা, এমন ধরনের একটা সন্দেহ কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছিল। কারণ গত ম্যাচটাতেও কিন্তু আমরা দেখেছি বার্সেলোনা হাইলাইন ডিফেন্স করতে গিয়ে দুইটা গোল কনসিড করেছে। এন্ড অফ দ্য ডেতে তারা ম্যাচটা হেরেছিল, বাট আজকে কিন্তু এমনটা হয় নাই। তারা হাইলাইন মেনটেন করেছে, বাট একটা গোল কনসিড করলেও তারা 5-5টা গোল দিতে পেরেছে। সো এখন আমরা যদি বার্সেলোনার দ্বিতীয় গোলটার কথা বলি, তাহলে দেখতে পারবো যে রাফিনা ওই গোলটা করেছে। বার্সেলোনার দ্বিতীয় গোলটা করার আগে যে গোলটা তিনি পেনাল্টিতে করেছেন, ওই গোলটা করার আগে রাফিনহা কিন্তু হাফ টাইমের শেষের দিকে এসে গোল্ডেন একটা চান্স মিস করেছেন। সো রাফিনা যে গোলটা মিস করেছেন, 1-1 গোলকিপারের সাথে বিট করে গোলকিপারকে গোল দিতে পারে নাই। বাট এমন ধরনের সিচুয়েশনে রাফিনা এই সিজনে কিন্তু বল মিস করে না, গোল মিস করে না। বাট আজকে কি হলো, রাফিনা ওই মিসটা করে দিয়েছেন। তখনই কিন্তু সন্দেহ লাগতেছিল আসলে রাফিনা এই ম্যাচটাতে গোল করতে পারবে কিনা। এমন ধরনের সন্দেহ যখন ক্রিয়েট হয়ে গেছে, তখন ম্যাচের 54 মিনিটে বার্সেলোনা একটা পেনাল্টি পায়, যেখানে ম্যাচের 54 মিনিটে লামিনে ইয়ামালকে একটা ফাউল করা হয়েছিল। ওইখান থেকে রাফিনা ম্যাচের 56 মিনিটে একটা গোল করে পেনাল্টি থেকে। এরপরের হিসেবটা যদি দেখেন, তাহলে দেখতে পারবেন যে ম্যাচের 74 মিনিটে রাফিনা আরো একটা গোল করে, যেটা বার্সেলোনার তৃতীয় গোল এবং রাফিনহার দ্বিতীয় গোল। এই গোলটার পরে বার্সেলোনা 3-1 এগিয়ে গিয়েছিলেন। এই গোলটা যদি আপনি দেখেন, তাহলে দেখতে পারবেন যে লামিলে ইয়ামাল যে অ্যাসিস্টটা করেছেন, ভাই আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং একটা পাস ক্রিয়েট করেছেন। আর যে ফার্স্টটা ক্রিয়েট করেছেন, ওই মোমেন্টে আপনি যদি রাফিনার পজিশনটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে তিনি প্রপার একজন নাম্বার 9 এর মতন ওই সেট পিসে ছিলেন, ডি বক্সে ছিলেন। তিনি কিন্তু বলের দিকে ফোকাস রাখতেছিলেন, কখন লামিনে ইয়ামাল তাকে বলটা ক্রিয়েট করবেন। যখনই বলটা ক্রিয়েট করলেন, বাস ফার্স্ট টাচে কিন্তু গোলটা দিয়ে দিল। এরপরে যদি আমরা গোলটা দেখি, তাহলে দেখতে পারবো যে ম্যাচের 79 মিনিটে
ফ্রাঙ্কি ডিয়ং একটা গোল করেছেন, যিনি সাবস্টিটিউট হিসেবে নেমে গোল করেছেন। ৭২ মিনিটে সাবস্টিটিউট হিসেবে নেমে ৭৯ মিনিটে গোলটা করেছেন। এরপরে যদি আমরা সর্বশেষ গোলটার কথা বলি বার্সেলোনার, তাহলে দেখতে পারবো যে বার্সেলোনার সর্বশেষ গোলটা করেছে ফাও ভিক্টর। এই ফাও ভিক্টরও কিন্তু সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন। ম্যাচের ৭৩ মিনিটে নেমে ৮৪ মিনিটে গোল করেছেন। আর যে গোলটা করেছেন সেই গোলের অ্যাসিস্ট করেছে ফ্রাঙ্কি ডিয়ং। অর্থাৎ ফ্রাঙ্কি ডিয়ং এই ম্যাচটাতে ৭২ মিনিটে মাঠে নেমে মাত্র ১৮ মিনিট খেলে ১ গোল ১ অ্যাসিস্ট করেছেন। আর সাবস্টিটিউট হিসেবে নেমে ফাও ভিক্টর একটা গোল করেছেন। সো এটা হচ্ছে বার্সেলোনার লাস্ট ম্যাচের সিনারি। এখন বর্তমানে বার্সেলোনা কিন্তু পয়েন্ট টেবিলের ১ নম্বরে রয়েছে। তারা ১৬ ম্যাচ খেলে এই মুহূর্তে ৩৭ পয়েন্ট নিয়ে ১ নম্বরে রয়েছে। তাদের চাইতে ২ ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ এখন ৩৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে। সো এটা হচ্ছে বার্সেলোনার সর্বশেষ ম্যাচের আপডেট। যে ম্যাচটাতে আপনারা দেখতে পারলেন যে এই ম্যাচটাতে রাফিনহা জোড়া গোল করেছেন। তিনি সম্ভবত প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। এই প্লেয়ারটাকে নিয়ে পরবর্তীতে অন্য কোনো এক ভিডিওতে কথা বলবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিতে পারেন। আল্লাহ।